নমস্কার। আজকে আমি এই বিশেষ ভিডিওটি আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্টেই নিয়ে এসেছি। সেটা হলো, আমি যখন আগের দিন ইউজিসি কেয়ার লিস্ট জার্নাল সম্পর্কে আলোচনা করছিলাম, সেই আলোচনা দেখার পরে আপনাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট এসছে যে এমফিল এবং পিএইচডি কোর্সের নতুন যে লেটেস্ট রেগুলেশন, সেই লেটেস্ট রেগুলেশনটা নিয়ে যদি একটু আলোচনা করে দেন। তো আজকে আমরা তাই আপনাদের জন্য ইউজিসির যে নতুন লেটেস্ট রেগুলেশন, সেই রেগুলেশন নিয়ে কথা বলবো। দেখুন, প্রথমেই আমি চলে যাই যে প্রশ্নটা আমাদের মধ্যে অনেকেরই আছে। আমরা যারা পড়াশোনা করছি মাস্টার ডিগ্রি, পরবর্তীকালে এমফিল কিংবা পিএইচডি ডিগ্রির কথা ভাবছি, তাদের জন্য, এবং যারা এখন এমফিল পিএইচডি কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই রেগুলেশনটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই বলি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন টু দ্য এমফিল প্রোগ্রাম। এমফিল প্রোগ্রামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? তো প্রথমেই হচ্ছে, এমফিল ডিগ্রিতে আপনাকে অ্যাপ্লাই করার জন্য আপনার মাস্টার ডিগ্রিতে অ্যাটলিস্ট 55% মার্কস কিন্তু থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রির ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রিতে আপনাকে 55% মার্কস থাকতে হবে, অথবা 55% মার্কসের যে ইকুইভ্যালেন্ট গ্রেড বি আপনাকে কিন্তু পেতে হবে। এরপরে 5% রিল্যাক্সেশন আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা ধরুন এসসি, এসটি, ওবিসি কিংবা আদার্স রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন, তাদের জন্য কিন্তু 5% রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ তাদের জন্য কিন্তু 55%টা থেকে -5% হয়ে যাবে। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 50%। পিএইচডির ক্ষেত্রেও কিন্তু একই। পিএইচডির ক্ষেত্রে আপনাকেও মাস্টার ডিগ্রিতে পেতে হবে 55%, অথবা মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্ট ডিগ্রিতে আপনাকে পেতে হবে 55%। আর গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাদের কিন্তু যারা রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে পড়ছেন, অর্থাৎ এসটি, এসসি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জড ইত্যাদি ক্যাটাগরিতে যারা থাকবেন, তাদের কিন্তু 5% রিল্যাক্সেশন থাকছে। এরপরে যে প্রশ্নটা আমাদের প্রায়ই ফেস করতে হয়, সেটা হলো যে ধরুন এমফিল ডিসার্টেশন আমাদের মোটামুটি ইভ্যালুয়েশনের জন্য সাবমিট করা হয়ে গেছে। এমফিল ডিসার্টেশন ইভ্যালুয়েশন হয়ে গেছে, কিন্তু ভাইভাটা বাকি রয়েছে। তাহলে আমি কি পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবো? এখন যে সমস্ত ইনস্টিটিউশনে এমফিল পিএইচডি দুটোই করানো হয়, সেই ইনস্টিটিউশনে যদি কোনো ক্যান্ডিডেটের এমফিল ডিসার্টেশন ইভ্যালুয়েটেড হয়ে যায়, কেবলমাত্র তার ভাইভাটা বাকি থাকে, তাহলে কিন্তু সেই সেম ইনস্টিটিউটে কিন্তু সেই ক্যান্ডিডেট পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবে। এরপর দেখা যাক ডিউরেশনটা নিয়ে। ডিউরেশন হচ্ছে এমফিল প্রোগ্রামের ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 2 years। তো মিনিমাম ডিউরেশন 2 সেমিস্টার্স অথবা 1 year, আর ম্যাক্সিমাম হচ্ছে 2 years বা 4টে সেমিস্টার। পিএইচডি প্রোগ্রাম, সেখানে কিন্তু মিনিমাম ডিউরেশন একটু বেড়েছে, আগে 2 বছর ছিল, এখন ডিউরেশনটা হয়ে গেছে 3 years। এটা কিন্তু এই 3 years কিন্তু ইনক্লুডিং কোর্স ওয়ার্ক। অ্যান্ড ম্যাক্সিমাম ডিউরেশন এটা কিন্তু হয়ে গেছে 6 বছর, 6 years। এবার এক্সটেনশন
সেটা কিন্তু ডিপেন্ড করছে, টাইমের এক্সটেনশন সেটা কিন্তু ডিপেন্ড করছে কনসার্নড ইনস্টিটিউশনের উপরে। সেটা কিন্তু ইনস্টিটিউশন চাইলে একজন ক্যান্ডিডেটকে তার যে টাইম পিরিয়ড সেটার এক্সটেনশন দিতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা ওমেন ক্যান্ডিডেটস আছেন কিংবা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিজিক্যালি চ্যালেঞ্জড, তারা মানে পারসন উইথ ডিসএবিলিটি, এটা যদি মোর দ্যান 40% ডিসএবিলিটি দেখা যায় যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ইউজিসি বলেছে যে 1 ইয়ার এক্সটেনশন অ্যালাউ করতে ফর এমফিল প্রোগ্রাম এবং 2 ইয়ার এক্সটেনশন করা যেতে পারে ফর পিএইচডি প্রোগ্রাম। এইটা কিন্তু এই বিশেষ ফ্যাসিলিটিটা কিন্তু পাবে কেবলমাত্র ওমেন ক্যান্ডিডেটরা এবং যে সমস্ত পারসনস যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা। এরপরে আমরা দেখে নিই যে গুরুত্বপূর্ণ অংশটা, সেটা হচ্ছে প্রসিডিওর অফ অ্যাডমিশন। কিভাবে আমরা এমফিল পিএইচডি প্রোগ্রামে অ্যাডমিশন পাবো। তো প্রথমেই ইউজিসির গাইডলাইনে পরিষ্কার বলা আছে, অল ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশন deemed to be universities shall admit MPhil PhD students through an entrance test. যে সমস্ত ইউনিভার্সিটিজ বা ইনস্টিটিউশনসগুলো আমাদের ভারতবর্ষে রয়েছে, তারা এমফিল এবং পিএইচডির কোর্সে ভর্তি এন্ট্রান্স টেস্টের মধ্য দিয়ে নিতে পারে। তারপরে একটি কথা বলা আছে, দ্য ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ডিম টু বি ইউনিভার্সিটি মে বি ডিসাইডেড সেপারেট টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর পিএইচডি এন্ট্রান্স টেস্ট ফর দোজ স্টুডেন্টস হু কোয়ালিফাইড ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ, ইউজিসি সিএসআইআর নেট ইনক্লুডিং জিআরএফ, স্লেট, সেট, গেট, টিচার্স ফেলোশিপ হোল্ডার, মানে যারা এই সমস্ত এন্ট্রান্সগুলো কোয়ালিফাই করে আছে কিংবা অর হ্যাভ পাসড এমফিল প্রোগ্রাম, যারা এমফিল প্রোগ্রামটা পাস করে আছে, কোয়ালিফাই করে আছে, তাদের জন্য আলাদা একটা ডিসিশন কিন্তু ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনগুলো নিতে পারে। আমরা এক্ষেত্রে দেখি যে রিটিন যে পরীক্ষাটা নেওয়া হয় ইউনিভার্সিটিগুলো বা ইনস্টিটিউশনগুলো নেয় পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে বা এমফিল প্রোগ্রামের ক্ষেত্রে, যাদের নেট সেট আছে তাদের কিন্তু এই রিটিন পরীক্ষাটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট কোয়ালিফাইড বলে বা এক্সামটেড বলে ঘোষণা করে দেওয়া হয়। তারা কিন্তু ডাইরেক্ট এলিজিবল ফর ভাইভা হয়, তারা কিন্তু ডাইরেক্ট ভাইভার জন্য এলিজিবল হয়ে যায়, তাদের কিন্তু আর এন্ট্রান্স টেস্ট দিতে হয় না। পিএইচডির ক্ষেত্রে যারা নেট সেট কোয়ালিফাই করে গেছে বা এমফিল ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, তারাও কিন্তু এলিজিবল হয়ে যায় ডিরেক্টলি ফর ভাইভা। আবার কোনো কোনো ইনস্টিটিউশন দেখা যায় যে নেট সেট কোয়ালিফাই করা সত্ত্বেও কিংবা এমফিল কমপ্লিট করা সত্ত্বেও তারা কিন্তু সেপারেট একটা রিসার্চ এন্ট্রান্স টেস্ট নেয়। এটা কিন্তু ইউজিসিতে পরিষ্কার বলা আছে যে এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে ইনস্টিটিউশনগুলোর উপর বা ইউনিভার্সিটিগুলোর উপর। এরপর আমরা যে গুরুত্বপূর্ণ জায়গাটি দেখে নেব, এরপর তো নোটিফাই করতে হবে, নোটিফিকেশন বেরোবে, এগুলো ইনস্টিটিউশনের পলিসি। এরপরে আমরা যে জায়গাটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সেইটা দেখে নেব। আমাদের যে এন্ট্রান্স টেস্টটা নেওয়া হবে, সেই এন্ট্রান্স টেস্টে ইউজিসির রেগুলেশনে বলা আছে যে তার কিন্তু দুটো স্টেজ থাকবে। কি কি? অ্যান এন্ট্রান্স টেস্ট শ্যাল বি কোয়ালিফাইং মার্কস অ্যাজ 50%। এন্ট্রান্স টেস্ট যেটা হবে সেটার কোয়ালিফাইং মার্কস কিন্তু থাকবে 50%।
The syllabus of the entrance test shall consist of 50% of research methodology. যে এন্ট্রান্স টেস্ট হবে সেখানে 50% প্রশ্ন থাকবে রিসার্চ মেথোডোলজি এই এরিয়া থেকে, এবং 50% শ্যাল বি সাবজেক্ট স্পেসিফিক, এবং 50% থাকবে নির্দিষ্ট বিষয়ের উপরে প্রশ্ন। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি বাংলাতে পরীক্ষা দেয় তাহলে তার 50% প্রশ্ন থাকবে রিসার্চ মেথোডোলজি থেকে, আর 50% থাকবে তার বাংলা বিষয়ের উপরে। ইংরেজি দিলে একই নিয়ম, ভূগোল দিলেও একই নিয়ম। দ্য এন্ট্রান্স টেস্ট shall be conducted at the center notified in advance at the level of the individual HEI as mentioned in clause 1.2. তো এইটা আগে থেকে নোটিফিকেশনে কিন্তু মেনশন করে দেবে ইনস্টিটিউশন। এরপরে আমরা দেখে নেব যে ভাইভার ব্যাপারটা বা ইন্টারভিউ ব্যাপারটা। এখানে বলছে যে an interview viva hosi to be organized by HEI as mentioned in clause 1.2 when the candidates are required to discuss their research interest public area through a presentation before a duly constituted ডিপার্টমেন্ট রিসার্চ কমিটি। রিসার্চ কমিটির কাছে কিন্তু ভাইভা বা ইন্টারভিউর সময় রিসার্চ স্কলার বা রিসার্চ যে করতে চাইছে যে ক্যান্ডিডেট তার কিন্তু রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা দেখে নেওয়া হবে। অনেক ক্ষেত্রে অনেক ইনস্টিটিউশন বলে যে রিসার্চ যে প্রপোজাল সেই প্রপোজালটা ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটির কাছে প্রেজেন্ট করতে। এবার the interview viva vocis shall also consider the following aspects. এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভাইভা দিয়ে মনে করি যে আমরা কেন পেলাম না, অন্যরা পেয়ে গেল। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইউজিসিতে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাইভাতে কোন জিনিসগুলো কনসিডার করা হবে। এইটা কিন্তু একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এমফিল কিংবা পিএইচডির কোর্সের জন্য ভাইভা দেবেন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ইউজিসি রেগুলেশনে বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট possesses the competence for the proposed research. অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু যে রিসার্চ প্রপোজালটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু কেমন সেটাই কিন্তু দেখা হবে। তারপরে যেটা দেখা হবে যে দ্য রিসার্চ ওয়ার্ক ক্যান বি সুইটেবলি আন্ডারটেকেন অ্যাট দ্য ইনস্টিটিউশন অর কলেজ। যে রিসার্চ প্রপোজালটা আপনি নিয়ে যাচ্ছেন সেই রিসার্চ আপনার যে সেই এরিয়াটা রিসার্চ এরিয়াটা ওই ইনস্টিটিউশনের যারা রিসার্চ করাবেন অর্থাৎ যারা রিসার্চ সুপারভাইজার হবেন তাদের এরিয়ার মধ্যে কিংবা যে ইনস্টিটিউশনে আপনি করবেন সেটা যদি সায়েন্স ওরিয়েন্টেড সাবজেক্ট হয় সেখানকার ল্যাব ফ্যাসিলিটি, সেখানকার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি সঙ্গে যদি সুইটেবল হয় তাহলেই কিন্তু আপনার ওই প্রপোজালটা অ্যাকসেপ্টেড হবে, না হলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। থার্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যেটা দেখা হবে, এটা ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্য প্রপোজড এরিয়া অফ রিসার্চ ক্যান কন্ট্রিবিউট টু নিউ অবলিক অ্যাডিশনাল নলেজ। আপনার যে রিসার্চ প্রপোজালটা রয়েছে, আপনার যে প্রপোজড রিসার্চ ওয়ার্ক, সেই রিসার্চ কোনো নিউ বা অ্যাডিশনাল নলেজ কি কন্ট্রিবিউট করবে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পার্টিকুলার ফিল্ডে আপনার ওই রিসার্চটা যদি কোনো নিউ বা অ্যাডিশনাল
অ্যাডিশনাল নলেজ কন্ট্রিবিউট করতে পারে, তাহলে কিন্তু আপনি ভাইভা বোর্ডের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবেন এবং আপনার রিসার্চ ওয়ার্ক গ্রহণযোগ্য হবে, তাহলে কিন্তু আপনি চান্স পাবেন। আর যদি রিসার্চ যে অ্যাডভাইসারি কমিটি বা ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটি যদি দেখে যে আপনার যে প্রপোজড রিসার্চ ওয়ার্কস তার মধ্যে কোনো নিউ বা অ্যাডিশনাল নলেজ কন্ট্রিবিউশনের কোনো সম্ভাবনা নেই, তাহলে কিন্তু ওরা আপনাকে এলিজিবল বলে গণ্য করবে না। ঠিক আছে, এরপর যেটা বলা আছে যে ইনস্টিটিউশনকে এমফিল এবং পিএইচডির যে স্কলার তাদের লিস্ট 1 ইয়ার বেসিসে তাদের কিন্তু মানে প্রত্যেক বছর তাদের ওয়েবসাইটে এই লিস্ট কিন্তু আপডেট করতে হবে, এবং সেই লিস্টে কি থাকবে, সেই লিস্টে থাকবে রেজিস্টার্ড যারা পিএইচডি এমফিল রেজিস্টার ক্যান্ডিডেট তাদের লিস্ট থাকবে, এবং সেই লিস্টে থাকবে ক্যান্ডিডেটের নাম, টপিক, তার রিসার্চের যিনি সুপারভাইজার, কো সুপারভাইজার, ডেট অফ এনরোলমেন্ট এবং ডেট অফ রেজিস্ট্রেশন কবে হয়েছে, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এবার আমরা চলে আসি অ্যালোকেশন অফ রিসার্চ সুপারভাইজার। নতুন রেগুলেশন আসার পরে আমরা দেখেছি যে ইউনিভার্সিটিগুলোতে যে পরিমাণ রিসার্চ স্কলার নেওয়ার ভ্যাকেন্সি থাকতো সেই পরিমাণ ভ্যাকেন্সি কমে গেছে। কেন? তার কারণ হচ্ছে এটাই যে আগে একজন প্রফেসর তিনি যে র্যাঙ্কেই থাকুক না কেন তিনি 5 জন এমফিল স্কলার নিতে পারতেন এবং 8 জন পিএইচডি স্কলার নিতে পারতেন। কিন্তু এখন সেই নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। এখন যেটা হয়েছে যে যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে রয়েছেন তিনি 1 জন এমফিল ক্যান্ডিডেট নিতে পারবেন ম্যাক্সিমাম, এবং 4 জন পিএইচডি স্কলার নিতে পারবেন। যিনি অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন তিনি 2 জন এমফিল স্কলার নিতে পারবেন আর ম্যাক্সিমাম 6 জন পিএইচডি স্কলার নিতে পারবেন। আর যিনি প্রফেসর র্যাঙ্কের রয়েছেন তিনি 3 জন এমফিল স্কলার নিতে পারবেন এবং 8 জন পিএইচডি স্কলার নিতে পারবেন। এবার আরেকটা জিনিস চেঞ্জ হয়েছে, এমফিল এবং পিএইচডি স্কলার সেই সমস্ত প্রফেসরই নিতে পারবেন যাদের পিএইচডি ডিগ্রি রয়েছে। আগে কিন্তু এই নিয়মটা ছিল না, এখন কিন্তু এই নতুন নিয়মটি এসছে। যে সমস্ত টিচারের বা প্রফেসরের নিজেদের পিএইচডি ডিগ্রি নেই তারা কিন্তু এমফিল বা পিএইচডি স্কলার নিতে পারবেন না। এরপরে চলে আসি কোর্স ওয়ার্কের জায়গাটাতে। দ্য ক্রেডিট assigned to the MPhil or PhD coursework shall be a minimum of 8 credit and a maximum of 16 credit. MPhil এবং PhD কোর্সওয়ার্কের মিনিমাম ক্রেডিট হবে 8 ক্রেডিট এবং ম্যাক্সিমাম হচ্ছে 16 ক্রেডিট। এরপরে যেটা বলা আছে সেটা খুব গুরুত্বপূর্ণ, বলছে দ্য কোর্সওয়ার্ক শ্যাল বি ট্রিটেড অ্যাজ এ prerequisite for MPhil PhD preparation. A minimum of 4 credits shall be assigned to one or more course on research methodology, which could cover areas such as quantitative methods, computer applications, research ethics and review of published research in the relevant field, training, fieldwork, etc. তাহলে কোর্স ওয়ার্কের ক্ষেত্রে যেটা গুরুত্ব দিচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিসার্চ মেথডোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং রিভিউ অফ লিটারেচার যেটা আমরা বলি, এই 3টে জিনিস কিন্তু কোর্স ওয়ার্কের মধ্যে মাস্ট থাকতে হবে এবং এই 3টে জিনিসকেই কিন্তু কোর্স ওয়ার্ককে গুরুত্ব দিচ্ছে এমফিল এবং পিএইচডি দুটো কোর্স ওয়ার্কের ক্ষেত্রেই।
এরপরে আমরা রিসার্চ অ্যাডভাইসারি কমিটি, এটা ইনস্টিটিউশনের একেবারেই ইনস্টিটিউশনের ব্যাপার। সেখানে রিসার্চ অ্যাডভাইসারিতে কারা কারা থাকবে রিসার্চ অ্যাডভাইসারি কমিটিতে, সেই ফর্মটা, এটাতে আমি বিশেষ আলোচনা করছি না। তার কারণ হচ্ছে এখানে নানানভাবে ইনস্টিটিউশন রিসার্চ অ্যাডভাইসারি কমিটি ফর্ম করে। তো একজন ভাইস চ্যান্সেলর নমিনি থাকেন, একজন ভাইস চ্যান্সেলর আউটসাইডার নমিনি, ইনস্টিটিউশনের বা ইউনিভার্সিটির বাইরের একজন থাকেন এক্সটার্নাল এক্সপার্ট হিসাবে। এছাড়া ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তিনি এইচওডি হিসাবে যিনি কাজ করছেন তিনি কনভেনার থাকেন, এবং যে সমস্ত ডিপার্টমেন্টের আদার্স ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন তারা মেম্বার হিসাবে এই কমিটিতে থাকেন। এছাড়া ইনস্টিটিউশন তার নিজের অটোনমি রয়েছে, তার মতো করে রিসার্চ অ্যাডভাইসারি কমিটি তৈরি করতে পারে। এরপরে হচ্ছে ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথডস, মিনিমাম স্ট্যান্ডার্ডস অবলিক ক্রেডিটস ফর অ্যাওয়ার্ড অফ দ্য ডিগ্রি অ্যাটসেট্রা। এইটা আমাদের কিন্তু জানা খুব দরকার। প্রথম বলছে দ্য ওভারঅল মিনিমাম ক্রেডিট রিকোয়ারমেন্ট ইনক্লুডিং ক্রেডিট ফর দ্য কোর্স ওয়ার্ক ফর দ্য অ্যাওয়ার্ড অফ এমফিল ডিগ্রি শ্যাল নট বি লেস দ্যান 24 ক্রেডিটস। এমফিল ডিগ্রি পেতে গেলে কিন্তু আমাদের 24 অ্যান্ড অ্যাবাভ ক্রেডিটস কোর্সের মধ্যে থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। বলেই দিয়েছে এখানে যে অ্যাওয়ার্ডে ধরতে গেলে মিনিমাম 24 ক্রেডিটস কিন্তু পেতে হবে, নট বি লেস দ্যান 24 ক্রেডিটস। এরপরে হচ্ছে একজন এমফিল এবং পিএইচডি স্কলারের রিসার্চ ওয়ার্ক যদি সম্পূর্ণভাবে কমপ্লিট হয় তাহলে সে তার ডিসার্টেশন জমা দিতে পারে। এখানে বলছে আপন স্যাটিসফ্যাক্টরি completion of coursework and obtaining the marks grade prescribed in the clause 7.8 above, as the case may be, the MPhil PhD scholar shall be required to undertake research work and produce a draft dissertation oblique thesis within a reasonable time as stipulated by the institution concerned based of this regulation. এবার কি বলছে যে কোর্স ওয়ার্কে যদি একজন ক্যান্ডিডেট সে কোয়ালিফাই করে তাহলে কিন্তু তারপরে সে রিসার্চ অ্যাডভাইসারি কমিটি বা ডিপার্টমেন্টাল কমিটির কাছে তার একটা ড্রাফট ডিসার্টেশন বা থিসিস দেবে। তো আমি এই ক্ষেত্রে বলে রাখি যে ইনস্টিটিউশন কিন্তু এখানে যেহেতু ইনস্টিটিউশনের একটা অটোনমি রয়েছে যে তার মতো করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে, এটা কিন্তু ইনস্টিটিউশন ওয়াইজ এই ফ্রেমওয়ার্কটা কিন্তু একটু আলাদা আলাদা হয়। তো মোটামুটি আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কিন্তু কোর্স ওয়ার্কে আমাদের এমফিল কিংবা পিএইচডি ডিগ্রি পেতে গেলে কোর্স ওয়ার্কে কিন্তু কোয়ালিফাই করা সেটা কিন্তু বাধ্যতামূলক। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের প্রায় সবারই একটা প্রশ্ন থাকে, যে আমরা যখন ডিসার্টেশন বা থিসিস সাবমিট করব তার আগে আমাদের কটা পাবলিকেশন লাগবে, কটা সেমিনার কনফারেন্স করতে হবে, এই বিষয়টা কিন্তু আমাদের প্রায় জনের প্রশ্ন এবং আমাকে বিশেষভাবে এই জায়গাটার উপর ডিসকাস করতে বলা হয়েছে। তো প্রথমেই বলি যে ইউজিসিতে পরিষ্কার করে বলে দিয়েছে তার রেগুলেশনে যে এমফিল স্কলার্স শ্যাল প্রেজেন্ট অ্যাটলিস্ট ওয়ান রিসার্চ পেপার ইন এ কনফারেন্স অবলিক সেমিনার। যারা এমফিল স্কলার রয়েছেন তাদের কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম একটা রিসার্চ পেপার আপনাকে কোনো একটা কনফারেন্স বা সেমিনারে প্রেজেন্ট করতে হবে। এবং পিএইচডি স্কলার
তাদের ক্ষেত্রে পিএইচডি স্কলার্স মাস্ট পাবলিশ at least one research paper in referred journal and make two paper presentation in conference seminar before the submission of the dissertation thesis for adjudication and produce evidence for the same in the form of presentation certificates and or reprints. তো এখানে বলা হচ্ছে যে এমফিল স্কলারদের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট ওয়ান রিসার্চ পেপার তাদের কোনো একটা কনফারেন্স বা সেমিনারে প্রেজেন্ট করতে হবে, আর পিএইচডি স্কলারদের ক্ষেত্রে দুটো সেমিনার বা কনফারেন্সে তাদের পেপার প্রেজেন্ট করতে হবে। অ্যাটলিস্ট 2 পেপার প্রেজেন্টেশন তাদের দরকার সেমিনার কনফারেন্সে, এবং একটা পাবলিশড রিসার্চ পেপার থাকা চাই, এবং সেই রিসার্চ পেপারটা কোথায় পাবলিশড হতে হবে? রেফার্ড জার্নালে। সবচেয়ে ভালো হয় যদি ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালে এই পেপারটা পাবলিশড করা যায়। অন্ততপক্ষে অ্যাটলিস্ট ওয়ান রিসার্চ পেপার যদি কোনো একটা ইউজিসি অ্যাপ্রুভড জার্নাল বা ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালে প্রকাশ করা যায়, তাহলে কিন্তু একেবারে সম্পূর্ণ নিশ্চিত থাকা যেতে পারে। এরপরে যে বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে, বিশেষ করে পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের কিন্তু প্রথমে একটা প্রি প্রেজেন্টেশন সেমিনার দিতে হবে। যেই প্রি প্রেজেন্টেশন সেমিনারটায় রিসার্চ অ্যাডভাইসারি কমিটি থাকবে, অন্যান্য রিসার্চ স্কলাররা থাকবে, তারা কিন্তু ফিডব্যাক দেবে, এবং তারপরে রিসার্চ অ্যাডভাইসারি কমিটি আপনার থিসিসের নেক্সট ডেভেলপমেন্টের জন্য বা কোনো কারেকশন থাকলে সেই কারেকশানগুলো বলে দেবে, এবং তারপরে আপনারা সেই যে ফিডব্যাক এবং রিসার্চ অ্যাডভাইসারি কমিটি যে কারেকশানের কথা বলবে যা বা আপনার থিসিসকে আরও ডেভেলপ করার জন্য যে সমস্ত পয়েন্টগুলোকে অ্যাডিশন করতে বলবে সেইগুলো কিন্তু আপনাদের অ্যাডিশন করে তারপরে কিন্তু আপনাদের ডিসার্টেশনটা জমা দিয়ে দিতে হবে। এবার এক্সামিনারের কথা বলা আছে। এক্সামিনারের এমফিল এক্সামিনারের ক্ষেত্রে বলা হয়েছে যে ইনস্টিটিউশনকে যে অ্যাটলিস্ট ওয়ান এক্সামিনার কিন্তু বাইরের এক্সামিনার থাকতে হবে, অর্থাৎ আউট অফ দ্য ইনস্টিটিউশনের বাইরে। অর্থাৎ ধরুন আপনি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার রিসার্চ করছেন, তো একজন এক্সপার্ট থাকবেন যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির বাইরের হবেন। পিএইচডির ক্ষেত্রে দুজন এক্সটার্নাল এক্সপার্টের কথা বলা আছে। তো এবারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে এই নতুন রেগুলেশনে কিন্তু বিভিন্ন কলেজ তারাও কিন্তু এমফিল পিএইচডি প্রোগ্রাম করাতে পারে। সেই ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কি? যে ডিপার্টমেন্টের এমফিল পিএইচডি কোর্স চালু করা হবে সেই ডিপার্টমেন্টের অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট সেকশন থাকতে হবে, অর্থাৎ এমএ সেই কনসার্ন ডিপার্টমেন্টে এমএ কোর্স থাকতে হবে, এবং সেখানে বলছে যে পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ কলেজ সেটা থাকতে হবে, রিসার্চ ল্যাবরেটরিজ থাকতে হবে। এছাড়া যে সেই ডিপার্টমেন্টের যে প্রফেসররা থাকবেন তাদের মধ্যে কিন্তু বলা হচ্ছে যে অ্যাটলিস্ট দুজন প্রফেসর থাকবেন যারা কিন্তু পিএইচডি কোয়ালিফাই করা থাকবে, যাদের কিন্তু পিএইচডি করা থাকবে। তো এই ধরনের প্রসিডিওরগুলো রয়েছে, এবং বলা হয়েছে যে colleges may be considered eligible to offer MPhil PhD programs only if they satisfy the availability of eligible research supervisor, মানে রিসার্চ সুপারভাইজারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে,
রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, অ্যান্ড সাপোর্টিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রিসার্চ প্রমোশন ফেসিলিটিস অ্যাজ পার দিস রেগুলেশন। রিসার্চ প্রমোশন ফেসিলিটি থাকতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকতে হবে। এই সমস্ত থাকলেই কিন্তু যেটা হবে যে একটা কলেজ সে কিন্তু একটা রিসার্চ সেন্টার চালাতে পারে, অথবা সে কিন্তু কোনো একটা ডিপার্টমেন্টের এমফিল পিএইচডি সেকশন চালু করতে পারে। এবার একটা প্রশ্ন আসে যে এমফিল পিএইচডি প্রোগ্রাম কি ডিস্টেন্স বা পার্ট টাইম মোডে করা যায়? হ্যাঁ, ডিস্টেন্স বা পার্ট টাইম মোডে করা যায়, তবে তার জন্য একটা আলাদা গাইডলাইন আছে। সেই গাইডলাইন ফলো করেই সেটা করা যেতে পারে। যেরকম আপনারা অনেকেই জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তারা কিন্তু এমফিল পিএইচডি প্রোগ্রাম করাচ্ছে। তো সেই প্রোগ্রামও কিন্তু এই যে রেগুলার এমফিল পিএইচডি প্রোগ্রাম তার ইকুইভ্যালেন্ট। এরপরে নোটিফিকেশান, ফরেন ইউনিভার্সিটিস, এগুলো আমাদের বিশেষ জানার দরকার নেই। এরপরে যেটা লাস্ট গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন বর্তমান হয়ে গেছে, যে যখন এটা খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি একটা ডিসার্টেশন সাবমিট করলেন তখন কিন্তু আপনার অবশ্যই একটা ডেডিকেটেড সফটওয়্যার দিয়ে আপনার প্লেজিয়ারিজম চেক হবে। প্লেজিয়ারিজম চেক করার পরে, সফটওয়্যার চেক করার পরে একটা কমিটি আছে, যে কমিটিটা মূলত পাইরেসি, প্লেজিয়ারিজম, কপিরাইট এই সমস্ত বিষয়গুলো দেখে। সেই কমিটির কাছে যাবে, সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টসরা থাকে, তারা আপনার ডিসার্টেশনটা এক্সামিন করবেন। তারপরে আপনার ডিসার্টেশন চলে যাবে এক্সামিনারদের কাছে, আপনার অ্যাকাডেমিক এক্সামিনারদের কাছে। সেই এক্সামিনারের কথা বললাম যে সেই এক্সামিনাররা একজন ইন্টারনাল এক্সামিনার থাকেন, আর এমফিল ডিগ্রির ক্ষেত্রে একজন এক্সটার্নাল এক্সামিনার থাকেন, আর পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে একজন ইন্টারনাল এক্সামিনার থাকেন এবং দুজন এক্সটার্নাল এক্সামিনার থাকেন। তাদের রিপোর্টগুলো আসার পরেই কিন্তু আপনি যদি কোয়ালিফাই করেন, আপনার ডিসার্টেশন যদি ধরুন আপনাকে বলতে পারে যে আপনাকে আবার রিভাইজড করে সাবমিট করতে হতে পারে বিভিন্ন ধরনের, বা আপনার যদি ডিসার্টেশনটা খুব ভালো হয় তাহলে আপনার কিন্তু ডাইরেক্ট এলিজেবল হয়ে যান। যে যদি আপনার কাজটা খুব স্যাটিসফাইড হয়, যদি মনে করেন যে যদি ওনারা রেকমেন্ড করেন যে এই ডিসার্টেশনটা পিএইচডি ডিগ্রির জন্য অ্যালাউ করা হচ্ছে, তাহলে কিন্তু আপনাদের নেক্সট যেটা হবে ভাইভা ভসি, এবং সেই ভাইভা ভসিতে আপনারা যখন উত্তীর্ণ হয়ে যাবেন তখন আপনারা কিন্তু প্রভিশনাল একটা সার্টিফিকেট পাবেন। তারপরে আপনারা ফাইনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং যে সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ইউজিসির যে নতুন রেগুলেশন এমফিল এবং পিএইচডি সংক্রান্ত। কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আর আমি এই আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এই রেগুলেশনের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি আমি দিয়ে দেব। আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই ডিটেলস যে রেগুলেশনটা সেটা পড়ে নিতে পারবেন। এছাড়া কোনো বিষয়ে যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।